শ্রদ্ধেয় সিদ্দিকা কবির ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত পুষ্টিবিদ, রন্ধনশিল্পী, শিক্ষক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন এবং উনি 1960 সাল থেকে টিভিতে রান্না বিষয়ক অনুষ্ঠান সিদ্দিকা কবির রেসিপি, সেখানে রান্না নিয়ে বিভিন্ন রান্নাকে পৃথিবীর সর্বস্তরে উনি পৌঁছে দেন। তিনি একাধারে একজন পুষ্টিবিদ ছিলেন। তিনি রান্নাকে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যা যা করণীয় তিনি কিন্তু সব করে গেছেন। তিনি হোম ইকোনমিক্স কলেজের উনি একজন অধ্যক্ষ ছিলেন এবং পরে তিনি সেখানে সম্পূর্ণ দায়িত্ব পালন করেন। সেই সিদ্দিকা কবির, শ্রদ্ধেয় সিদ্দিকা আপার অনুসরণ ধরে আমাদের দেশে কিন্তু অনেক অনেক রন্ধনশিল্পী তার হাত ধরে এগিয়ে এসেছেন, তৈরি হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে যেই অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের আজকে স্বর্ণা ইসলাম তৃষা। তিনিও একজন রন্ধনশিল্পী, একজন উদ্যোক্তা। তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি চমৎকার চমৎকার রান্না করেন। তার পিঠা পায়েস তো মানে বরফি আছে, সেগুলো অতুলনীয়। আজকে তার জানা অজানা অনেক কথা জানবো, আমাদের সঙ্গে থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতা গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি, রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আজকের অতিথি একদম চমৎকার চমৎকার পিঠা পায়েস, আমার একদম মুখ ভিজে যাচ্ছে, এবং পিঠা পায়েস পুলি রান্না করার সাথে পোলাও মাংস তো আছেই, সেরকম ক্যাটারিং নিয়ে কাজ করছেন আমাদের স্বর্ণা ইসলাম তৃষা আপু। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আপু। আমি তো আমার মতো করে বললাম, তো আপনি একটু ছোট করে আপনার নাম, আপনার পরিচয় এবং আপনি কি কাজ করছেন ওইটা একটু আমার দর্শকদের বলবেন। আমি স্বর্ণা ইসলাম খান তৃষা। আমি কাজ করছি হোম কুকড বাই তৃষা, আমার পেজের নাম। তো আমার পুরোটাই হচ্ছে ক্যাটারিং, পিঠা পায়েস যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি করার জন্য। আসলে নিজেকে পরিচিত করার মতো এখনো আমার ওই স্থানটা হয়নি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অবশ্যই সামনে আরো এগিয়ে যাব এবং আমি চাই আমার পেজটা আরো বেশি আরো উপরের দিকে উঠে যাক। আর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। ওখানেই আমার ছোটবেলা, শৈশব, কৈশোর সবকিছুই। বিয়ে হওয়ার পরে হচ্ছে আমি ঢাকাতে চলে আসি। সেই সুবাদেই হচ্ছে আমি এখন বর্তমানে ঢাকায় মিরপুরে আছি আর কি। চমৎকার। আমাদের কোশ্চেন ছিল অবশ্য যে আপনার ছোটবেলা বেড়ে ওঠা, যদিও ওটা আপনি বলে দিয়েছেন। তো আপু, আমি একটু জানতে চাই যে আপনার কি ছোটবেলায় মনে হতো যে আমি বড় হয়ে কিছু করতে চাই, বা আমার একটা মেয়েদের একটা ব্যাপার থাকে, আইডেন্টিটি ক্রাইসিস, ওরকম একটা ব্যাপার থাকে। তো আপনার কি কখনো মানে তখন থেকে মনে হতো যে বড় হয়ে সবাই আমার নিজ নামে চিনবে, এরকম কিছু? আসলে আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, ছোট থেকে আমার মনে হতো আমি কিছু করব, সেটা হচ্ছে জব করব ব্যাংকে। আচ্ছা মানে আচ্ছা। আমার এরকম একটা মনে হতো সব সময়। কিন্তু মানে যখন আমি পড়াশোনা করতেছি, লাস্ট মাস্টার্স কমপ্লিট করলাম, তখন যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করব, ঠিক ওই মুহূর্তটাই এতটা একা হয়ে গেলাম যে আমার ওই মানে সুযোগটা আর হয়ে ওঠেনি যে আমি কিছু আর করব। আচ্ছা আচ্ছা। এই আর কি। এখন বর্তমানে তো আমি একজন উদ্যোক্তা, একজন রন্ধনশিল্পী, ক্যাটারিং সার্ভিস দিচ্ছেন। চমৎকার। আপু, আমি একটু জানতে চাই যে আপনি হচ্ছে ক্যাটারিং সার্ভিস দিচ্ছেন, বা আচ্ছা আমাকে এটা আগে বলেন যে এত কিছু থাকতে আপনি রান্নাকে কেন বেছে নিলেন? হ্যাঁ আপু, এটা একদম সুন্দর একটা কোশ্চেন। আমার রান্নাটা হচ্ছে আমি করব, সেটা আমি কখনোই ডিসাইড করি নাই। কিন্তু যখন মানুষ, আমার মানে রিলেটিভস, আমার কাজিন, যখন মানে যেই আসতো, যখন মানে খাবার দিতাম সামনে, তখন আমাকে বলতো যে তুমি এত মজা করে কিভাবে রান্না করো। তো আচ্ছা। এটা যখন আমাকে বলতো, তখন আমার মানে মনে হতো যে আমি দেখি কিছু এটা নিয়ে কিছু করা যায় কিনা, এই আর কি। সেখান থেকেই আসলে আমার মানে এই রন্ধনশীল। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে খুব সুন্দর রান্না করতো আপু। রান্নার প্রশংসার লোভ আসলে আমাদের সবারই থাকে, এবং আপু যখন প্রশংসায় ভেসে যেত তখনই মনে হলো যে কেন নয়, আমি এটা দিয়েই। কারণ আমরা কিন্তু যে যেটায় পারদর্শী, আমরা যদি সেটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে প্রত্যেকটা কাজে যেমন একজন সফল মানুষের পেছনে বলে যে একজন নারীর হাত থাকে, তেমনি একজন নারীর সফলতার পেছনে আসলে কার অবদানটা আপনি দিতে চান? আসলে আপু, অবদান তো আমার হাজবেন্ড সর্বপ্রথম। চমৎকার। আমার সন্তান, ২টা সন্তান। চমৎকার। আলহামদুলিল্লাহ, আমার কেউ পছন্দ না করলেও দেখা যেত কি যে আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে।
আমি ওদের কাছ থেকে যে আমার মানে ইন্সপায়ার্ড, আমি ওখান থেকে আমার আর কিছু লাগতো না। আমার মনে হতো যে না, আমার ঘরের মানুষ তো আমাকে বলতেছে যে না আচ্ছা মজা। আচ্ছা, ওই আর কি, চমৎকার। আমার হাজবেন্ড, আমার ২ টা দুবাইটা সন্তান। চমৎকার, খুবই ভালো লাগলো। একজন নারীর জন্য তার সঙ্গী, তার জীবন সঙ্গী যদি এই ধরনের অনুপ্রেরণামূলক কথা বলে বা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কোনো নারীর জন্য সফলতার উচ্চ শিখরে পৌঁছা কোনো অসম্ভব কিছু নয়। সো আমি একটু সবাইকে বলবো যে আপনারা যারা পরিবারে আপনারা হচ্ছে বাবা মা ভাই বোন হতে পারেন, শ্বশুর শাশুড়ি দেবর ননদ হতে পারেন, বা স্বামী স্ত্রী যারাই হন, আপনার সহযোগীকে, আপনার জীবন সঙ্গীকে বা আপনাদের সঙ্গীকে আসলে যদি একটু একটু হাতটা ধরে তুলে ধরেন, আমার মনে হয় তাকে আর পেছনে তাকাতে হয় না। সো প্লিজ আপনারা সবাই একজন নারীকে, একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা হবার পেছনে আপনি একটু অবদান রাখুন। আপু একটু জানতে চাই যে আপনার হচ্ছে যখন শুরু করেন, তো আপনার আসলে মূলধন কেমন ছিল, এটা একটু যদি বলতেন। আসলে মূলধন আমার খুব স্বল্প পরিমাণে ছিল। আচ্ছা। মানে আমি যদি টাকার অ্যামাউন্টটাও বলি সেই ক্ষেত্রে হবে ৳৫,০০০। বাহ। একদমই স্বল্প। সেটা দিয়ে আমি আমার টুকিটাকি যেগুলো কেনার সেগুলো আগে কিনি। তারপরে আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে আমাদের বিজনেসটা এরকম, আমরা তো আসলে যখন কেউ অর্ডার করে আমরা তাদের কাছ থেকে মানে 40% অ্যাডভান্স নেই। তো আচ্ছা আমার ওই অ্যাডভান্স নিয়ে আমরা দেখা যায় আবার কাজ করি। তো এভাবে কাজ করতে গেলে আমাদের এত বেশি আর কি যে না আমার ইনভেস্ট করতে হবে এরকম আসলে দরকার হয় না। আচ্ছা আচ্ছা। এই আপু আপনি কি হচ্ছে রান্নার বিষয়, আপনি যেহেতু রান্না বাই বর্ণ, আপনি হয়তো এটা পেয়েছেন যে খুব ভালো করেন, কিন্তু এই রান্নার আপনার স্কিলটাকে আরো হচ্ছে ডেভেলপ করতে আপনি কি কোনো ট্রেনিং করেছেন? আপু, ট্রেনিং আসলে আমার অনেক ইচ্ছা হয়, কিন্তু আমার আচ্ছা ২ টা বাচ্চা যেহেতু ছোট, আচ্ছা। ওদেরকে আমি কার কাছে রেখে আমি একটা ট্রেনিং করব সেই সুযোগটা আমার হয় না। আমি যখনই কোনো টিভিতে কারো রান্না, তারপরে YouTube এ রান্না বা কোনো আসে না যে ইনস্টল করতে, করতে কারো রান্না চলে আসে, হুম আমি হুম। ওগুলোই দেখা যাচ্ছে খুব বসে দেখি যে কে আচ্ছা আচ্ছা। কিভাবে করছে, কিভাবে কতটুকুনো দিচ্ছে। এগুলো দেখতে আমি এখন এমন হয়ে গেছে যে আমার আসলে এখন আর কোনো টিউব কিছুই দেখতে হয় না। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি মানে পেরে আচ্ছা, যাই আরকি পরিমাপ সবকিছু। জ্ঞান হয়ে গেছে। হ্যাঁ। চমৎকার। মানে আপুর কিন্তু এক ধরনের এটা কিন্তু এক ধরনের ট্রেনিংও বলা যেতে পারে। কারণ হচ্ছে আমরা অনেকেই ট্রেনিং না দিয়ে, না মানে নিয়ে আমরা হচ্ছে YouTube দেখেই হচ্ছে রান্নাটা চালিয়ে যাই। আমি কিন্তু এই কাজ করি। তো আপু সেখানে নিজে জানে এটা হচ্ছে তার ভিতরে মানে এটা গাঁথাই আছে রান্নার বিষয়টা। এটা হয়তো মায়ের সূত্রে, বাবার সূত্রে কোনো না কোনো ওয়েতে আপু পেয়েছেন, এবং হচ্ছে চর্চার একটা বিষয় তো থাকেই। আর চর্চা করতে করতে আসলে সবকিছু, আপনি বলেন না যে একটা বটি বলেন বা ছুরিতে ধার দিতে দিতে সেটা যেমন খুব ধারালো হয়, আপু তেমনি তার রান্নার স্কিলটাকে ধার দিতে দিতে রোজ রান্না করতে করতে তার একটা জ্ঞান তো অবশ্যই আমাদের হয়ে যায়। সো আপু সেখান থেকে আরো হচ্ছে ইউটিউব দেখে বা কারো রান্নার অনুষ্ঠান থেকে রান্না দেখে তিনি কিন্তু আরো ঝালাই করে নিয়েছেন। সো এটাকে আমরা হচ্ছে একটা প্রশিক্ষণ বলতেই পারি। আপু আমি একটু জানতে চাই যে আপনি যেহেতু করেন, কিন্তু আপনি কি মনে করেন যে প্রশিক্ষণের বিকল্প আসলে কিছু নেই, এরকম কি মনে হয়? অবশ্যই আপু। একটু আচ্ছা প্রশিক্ষণ তো নেওয়া মানে এটা অনেকটা ব্যাপার থাকে। কিছু আমাদের হয় এটা। কিন্তু আমার সুযোগের অভাবে হচ্ছে আমি আপু আসলে নিতে পারি নাই। আচ্ছা কিন্তু আচ্ছা। যাদের এরকম সুযোগ আছে হুম হুম হুম। অবশ্যই মনে করি কিছু একটু আচ্ছা আচ্ছা। ট্রেনিং নেওয়া উচিত। আচ্ছা এটা আচ্ছা। খুব ভালো আরকি, ট্রেনিংটা নিলে আরো একটু বেশি মানে আচ্ছা যেটা আচ্ছা। আমি সুযোগের অভাবে করতে পারি নাই আরকি। আচ্ছা আপু, আপনার পেজটা বললেন যে হোম কুকড বাই তৃষা। জি। সো এখানে এই পেজে কি আপনার সমস্ত রান্না আমরা পেয়ে যাব? জি আপু। আমি মোটামুটি ওখানেই সবকিছু পোস্ট করি। আচ্ছা আচ্ছা। হয়তো রেগুলার করা হয় না। তারপরেও চেষ্টা করি করার জন্য। তারপরে আমার পেজে তো সব রান্নার মেনুগুলো দেওয়াই আছে। আচ্ছা আর আসলে আমার সত্যি কথা সব রিপিট কাস্টমার। আচ্ছা আচ্ছা। যারা একবার নিয়েছে তারাই বারবার দেয় অর্ডার। তো ওইজন্য হচ্ছে আমার আমার এরকম পরিচিতি হয়ে গেছে যে ফোন নাম্বারেই ফোন দিয়েই দেখা যাচ্ছে যে আপু বা আচ্ছা আচ্ছা। আন্টি বা যে যেটা বলে যে আমাকে এটা করে দিবেন, এটা আমাকে দিতে হবে, এরকম আরকি একটা ব্যাপার হয়ে গেছে। চমৎকার। তার মানে হচ্ছে তৃষা আপু যে খুব ভালো রান্না করে, আমরা কিন্তু তার রিপিট কাস্টমার থেকে সে প্রমাণ পেয়ে গেলাম। কারণ রিপিট কাস্টমার এটা আসলে ভাগ্যই বলা চলে। কারণ হচ্ছে সহজেই একবার কিন্তু যদি সে খারাপ করতো, আমার মনে হয় না যে রিপিট কাস্টমার বা রিপিট ক্লায়েন্ট পেত। তো আপুর যেহেতু একটা পরিচিতি হয়ে গেছে, আপু যেহেতু, আমি
আগেই বলেছি আপু কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা, সো তার কিন্তু একটা ব্যাপক পরিচিতি আছে। কিন্তু আপু আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা ধরেন যারা আপনাকে চিনে না, যেহেতু আপনি থাকেন মিরপুরে, সো আমাদের এই সাইডটা বা আপনার মিরপুর বাইরে ছাড়া ধরেন তারা তো আর আপনাকে হয়তো চিনবে না ওইভাবে, তো তাদের জন্য আমি মানে পেজ থেকে কি অর্ডার দেওয়া যাবে? জি আপু, আমার পেজে গেলেই ওখান থেকে আচ্ছা আমাদের আচ্ছা। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হুম পেজে হুম। আমাকে নক দিলেই পাবে আর কি। আচ্ছা, আপনি কি হচ্ছে কাস্টমাইজ করে দেন? কাস্টমাইজের হ্যাঁ ব্যবস্থা আছে না? হ্যাঁ আপু, হ্যাঁ, যে আচ্ছা যেভাবে আচ্ছা, বলে আমি করে চমৎকার। দিই কোনো খুবই ভালো লাগলো। এই বিষয়টা আমি সবসময় খুব মিস করি এবং আমাকে খুব টানে, সেটা হচ্ছে কাস্টমাইজ করে দেওয়া। কারণ আমার বাসায় হয়তো ছোট বাচ্চা আছে, আমি হয়তো চিন্তা করলাম যে তাদের জন্য ঝাল কম দিয়ে, মসলা কম দিয়ে চিকেন তৈরি করে দিবেন। সো এই বিষয়টা, তারপরে থাকে হয়তো অসুস্থ কেউ থাকে, তার জন্য একদমই মসলা না দিয়ে একদম পাতলা একটা তেলের একটা বিষয় থাকে, এই বিষয়গুলো দিয়ে। আবার হচ্ছে কিছু হাঁসের মাংস বলেন, সেখানে একটু মসলা বেশি দিয়ে, তেল বেশি দিয়ে রান্না না করলে ভালো লাগবে না। সো এরকম যদি কাস্টমাইজ করা যায়, সেই পেজ তো আমার মানে খুব প্রিয়, আমার আত্মার প্রিয় হয়ে যায়। সো আপুর হোম কুকড বাই তৃষার জন্য অনেক অনেক শুভকামনা। আপু আমি এবার আরেকটু জানতে চাই যে আপনারা যে ক্যাটারিং বললেন আপনি, তো আপনারা হচ্ছে কতজনের খাবার দিতে পারেন আপনারা? আপু, আমি মোটামুটি আসলে যে যেরকম বলে, কেউ হুম হয়তো হুম। 50 জন, 70 আচ্ছা জন, 100 জন, ছোটখাটো ঘরোয়া কোনো জন্মদিন অথবা হয় না যে আমাদের ঘরে একটু মানে কাবিনের প্রোগ্রাম করে আর কি, এরকম হলে আমি দেখা যায় আমাকে অর্ডার দিলে আমি ওরকম করে দিই। আচ্ছা এক্ষেত্রে আচ্ছা। যেভাবে আমাকে বলে। আচ্ছা, আপনাকে অ্যাটলিস্ট কতদিন আগে বলতে হবে? আমাকে মিনিমাম তো ২ দিন। আর যদি একটু অনেক বেশি হয় সেক্ষেত্রে ৩ দিন আগে বললে বেশি ভালো হয় আরকি। দেখা যাচ্ছে যে আগের দিন যদি বন্ধ থাকে, হুম ওইদিন হুম। আমার তো মানে, আর আমি হচ্ছে সবকিছু টাটকা করে দিই। এমন না যে আচ্ছা ফ্রিজে রেখে ওইটা আমি করে দিই। আমি আচ্ছা আচ্ছা। সবাইকে, আমার একটা মুরগিও আমার কখনো ফ্রোজেন করা থাকে না। সেটা যে আইটেমই করে আচ্ছা দেই আচ্ছা। আরকি। আমি কিনে তৈরি করে দেই। চমৎকার! এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো যে তৃষা আপু একদম টাটকা খাবার দেয়। অনেক সময় আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে যে ফ্রাইড চিকেনের মধ্যে একটা স্মেল থাকে। তারপরে হচ্ছে নট অনলি ফ্রাইড চিকেন, চিকেনের যেকোনো আইটেমে একটা স্মেল পাওয়া যায়। তো তখন আমরা ধরে নিই যে এটা ফ্রিজে রাখা বাসি অনেক দিন হয়ে গেছে। কিন্তু সেখানে তৃষা আপু রোজ আপনাকে হচ্ছে টাটকা খাবার দিবে। সো ব্যাপারটা চিন্তা করেন কতখানি লোভনীয়। সো আমার মনে হয় যে হোম কুকড বাই তৃষার সঙ্গে আমাদের যাওয়া উচিত, কি বলেন? আচ্ছা আপু এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে খাবারগুলো আপনার হচ্ছে ডেলিভারি, এটা কি ধরেন আমি অর্ডার দিলাম আমি নিয়ে যাব, নাকি ডেলিভারির ব্যবস্থা আপনাদের? না আপু, আমার ডেলিভারি লোক আছে, ওরাই আর কি মানে পৌঁছে আচ্ছা দেয়। আচ্ছা। এই ক্ষেত্রে কেউ যদি ওইভাবে বলে যে আমি আমার ড্রাইভার পাঠিয়ে দিব, হুম 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 হুম। আমার লোক আছে, দেখা যায় অনেক খাবার আপনারা ডেলিভারি ম্যানকে দেওয়ার দরকার নাই, এরকম কেউ যদি আমাকে আচ্ছা অফার আচ্ছা। করে তখন নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ আমি আপনি দেন, আচ্ছা। না আমি জানতে চাচ্ছি যে ধরেন এই যে হিউজ পরিমাণে যখন আপনাদের অর্ডারটা আসে, যেমন কাবিন বলেন, বার্থডে বলেন, ওই ক্ষেত্রে ডেলিভারিটা আসলে কেমন করে হয়? ওই ক্ষেত্রেও আসলে এটা ডিপেন্ড করে। আমার আমার লোক আছে, আমি দিতে চাই হুম সেক্ষেত্রে হুম 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 হুম। ওনাকে অফার করি যে কে নিবে। আচ্ছা তখন আচ্ছা। উনি যদি বলে আপনি পাঠিয়ে দেন আমি দেই। আর যদি বলে যে আমার লোক আছে আমি দিয়ে দিব, আপনি করেন না, সেইটা আরকি। একটু আচ্ছা। ওনাদের ডেলিভারি খরচটা দেখা যায় বেঁচে যায়। আচ্ছা। ঠিক আচ্ছা আছে? আপু এবার আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে ডেলিভারি আপনি কি কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, নাকি আপনি নিজস্ব ডেলিভারি দেন? না, কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না আমি। আমি হচ্ছে আচ্ছা আমার মানে এমনিতেই ডেলিভারি লোক আছে ২-৩ জন। আচ্ছা আমার আচ্ছা। যখন যাকে পেয়ে যাই, হুম দেখা হুম হুম যাচ্ছে হুম। আমি তাকে ফোন করি। যদি বলে যে হ্যাঁ, আমি আসতেছি, যে বলে তাকেই দিয়ে আচ্ছা দেই আচ্ছা। আরকি। আর পাঠাও, ফুড পান্ডা এগুলো তো আছেই। দেখা যায় যে ওগুলোর কাছেও আবার অনেক সময় দিয়ে আচ্ছা দেই আচ্ছা, আরকি। ক্ষেত্র বিশেষে। ক্ষেত্র বিশেষে। আচ্ছা আপু এবার একটু জানতে চাই যে আপনি এই ডেলিভারি নিয়ে বা এই অর্ডার নিয়ে, যেহেতু আপনি বাইরের 40% নেন অ্যাডভান্স বললাম, কিন্তু অনেক সময় হয় না যে হয়তো নেওয়া হয়নি, এরকম কি হয়েছে? না আপু, এরকম হয় নাই। আচ্ছা কিন্তু ডেলিভারি ম্যানকে নিয়ে খুব তিক্ত একটা অভিজ্ঞতা আমার আচ্ছা। আছে আরকি। ওইটা একটু ছোট করে যদি একটু শেয়ার করতেন। আমার বেশ কিছুদিন আগে মানে শীতের মধ্যে আমার এক রিলেটিভস, উনি হচ্ছে পিঠার অর্ডার করে আমাকে। আচ্ছা সেই পিঠার অর্ডারটা নিয়ে উনি পিঠা নিয়ে চলে গেছে। আচ্ছা এখন আমি উনাকে ফোন দিচ্ছি, উনি বলে এই তো আমি আছি, এই তো আছি বলে রাত ৯টা পর্যন্ত আমাকে সে ঘুরাচ্ছে। আর আচ্ছা। বলে আর এদিকে সে পিঠা নিয়ে চলে গেছে। আর তো পিঠা দেয় নাই।
খুব বাজে একটা অভিজ্ঞতা আমার এটা বেচারা। আর কি। আচ্ছা, আমার মনে হলো যে ডেলিভারি ম্যানের হয়তো বা পিঠা খাবার একটা ক্রেভিংস ছিল, হয়তো ঝোঁকে খেয়ে ফেলেছে, পরে আর কি বলবে। হুম, সো এটা হয়তো বা আপনার উসিলায় হয়তো ওনার পেটে গিয়েছে বা হ্যাঁ, যেখানেই হোক, হুম, আল্লাহ তাআলা চেয়েছে বলেই হয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা কারণ যেহেতু কাস্টমারকে দিতে পারেনি, এটা অবশ্যই খারাপ একটা অভিজ্ঞতা। আপু একটু জানতে চাই যে আহ, এরকম অর্ডার নিয়ে বা এরকম ডেলিভারি নিয়ে আপনি তো একটা তিক্ত অভিজ্ঞতা বলেন, এরকম ভালো কোনো অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, ভালো তো অভিজ্ঞতা যখন আমি কাস্টমারের হাতে ওটা পৌঁছাই, আচ্ছা। যখন পাওয়ার পরে ওরা খাওয়ার পরে সাথে, সাথে যখন ওরা বলে যে, "আপু এত মজা!" আমার তখন মনে হয় কি যে আমি যদি টাকা না নিতে পারতাম। আরে, যখন ওইগুলো শুনি আমার ওগুলো শুনলেই অনেক ভালো লাগে। তখন আর আমার টাকাটা মনে হচ্ছে যে আর ইম্পোর্টেন্ট মনে হয় না। মনে হয় যে এইটা আমি তো মানে টাকা দিয়ে আর কিনতে পারব না। চমৎকার! তার মানে আমরা কথা শুনেই বুঝতে পারছি যে আপু কি পরিমাণ মানে সুস্বাদু রান্না করেন। সো আমাদের আসলে লোভটা রয়েই গেল। আমরা নিশ্চয়ই আ হোম কুকড বাই তৃষাতে নিশ্চয়ই আমরা অর্ডার করব, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, খাওয়া দরকার। আপু আপনি একটু বলবেন যে আপনার কি সিগনেচার আইটেম বা আপনি কি করেন একটু যদি বলতেন দর্শকদের? সিগনেচার আইটেম হচ্ছে আমার যেহেতু ২ টা বাচ্চা স্কুলে পড়ে, তো ওই বাচ্চাদের যারা আরকি ওয়ার্কিং লেডি, তো ওই বাচ্চাদের জন্যই আবার কিছু টিফিন আইটেম নেয়। চিকেন স্ট্রিপ, নাগেটস, চিকেন বল। তো আলহামদুলিল্লাহ এইগুলো আমার খুব ভালো একটা মানে সাড়া। আর মিষ্টি জাতীয় যদি কিছু বলেন সেক্ষেত্রে পায়েস, হুম, গুড়ের হুম। পায়েস আর হচ্ছে বরফিটা। আলহামদুলিল্লাহ আমি যতবারই আলহামদুলিল্লাহ। বানিয়েছি হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ খুব ভালো আমি মানে সাড়া পেয়েছি। চমৎকার! আমাদের চোখের সামনে দিয়ে খাবারগুলো চলে গেল। একটা যদি খপ করে ধরা যেত তাহলে মনে করেন মুখে পুরে দিতাম। সো ব্যাপার না, আফসোস না করে আপনারা হচ্ছে হোম কুকড বাই তৃষাতে অর্ডার করে দিবেন, বা আপনারা যারা পার্সোনালি হচ্ছে তৃষা আপুকে চিনেন, আপনারা সেখানে অর্ডার প্লেস করতে পারেন। এবং তিনি যেহেতু কাস্টমাইজ করে দেবার একটা দারুণ সুবিধা রেখেছেন। সো আপনাদের কারো যদি কম মিষ্টি লাগে বা অন্য কোনো কিছু দিয়ে মিষ্টি খেতে চান, আপনারা কিন্তু সেটাও জানিয়ে আপুর কাছ থেকে খাবারগুলো নিয়ে নিতে পারেন। সো ব্যাপারটা দারুণ চমকপ্রদ। আপু এবার একটু বলবেন যে আপনার হচ্ছে আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবারই একটা প্রতিবন্ধকতা থাকে। তো আপনার জীবন আসলে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আসলে আমার ওরকম প্রতিবন্ধকতা আসে নাই। যদি আচ্ছা। ওরকম মনে হতো তাহলে হয়তোবা আমি করতে পারতাম না। হুম, হুম, হুম। আমার ফ্যামিলির সব মানুষ, আমার শ্বশুরবাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো। উনারা আমাকে আমি এটা খোলার পরে আমার খালা শাশুড়ি, আমি আসলে শোটা যদিও উনি দেখবে, নামটা বলি চায়না আন্টি। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ উনি আমার ফার্স্ট কাস্টমার ছিল। ওয়াও! উনি বলছে যে, "তুমি যেহেতু পেজ খুলছো আমি তোমার কাছ থেকে আগে নিবো।" তো আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ আমার এরকম কখনোই কোনো সমস্যা আমার মানে হয়নি। হয়নি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রতিবন্ধকতাও আসে নাই আমার। মাশাআল্লাহ, আমরা দোয়া করি হচ্ছে তৃষা আপু এই ধরনের কোনো মানে সমস্যা বা কোনো প্রতিবন্ধকতার মোকাবেলা না করুক। আমরা দোয়া করি তিনি যেন এরকম হেসে খেলে তার হচ্ছে বাকি জীবন, বাকি উদ্যোক্তা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। আপু এবার একটু জানতে চাই যে বিভিন্ন মেলা হয়। আপনি কি মেলাতে অংশগ্রহণ করেন? আপু মেলাতে আমি রিসেন্ট একটা আচ্ছা। সেতারা কনভেনশন হল হুম, ওখানে হুম, আমি হুম। রাফি আপুর ইয়েতে আমি হচ্ছে না একটা মেলা করেছিলাম। আচ্ছা। মে মাসের ৯ তারিখে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আমার সকাল ৯ টায় শুরু হয়েছে, রাত ৮টা পর্যন্ত ছিল। ৫টা বাজে আমার সব খাবার শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো আমাদের কিন্তু রীতিমতো হিংসা হচ্ছে। আমার মতো যার এরকম হিংসা হচ্ছে, আপনারা কিন্তু জলদি হোম কুকড বাই তৃষা এই পেজে হচ্ছে এখনই আপনার পছন্দের খাবারটি অর্ডার দিয়ে দিন। আপু এইবার হচ্ছে আমরা একটু জানতে চাই, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে। সেটা হচ্ছে যে আ আপনি কি হচ্ছে কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার একজন আপাতত ২ জন আছে। কিন্তু আচ্ছা, একজন আচ্ছা। একদম কন্টিনিউয়াসলি আছে। উনাকে তো আমি সবসময়ই কাছে পাই। ও মানে আর আমি চাই যে আমি আমার এই বিজনেসটা আরো বড় হোক। আরো কর্মসংস্থান যেন আমি আরো করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুবই ভালো লাগলো। একমাত্র উদ্যোক্তা জীবনেই কিন্তু এটা সম্ভব, চাকরি দেওয়া। সো এই কারণে হয়তো আমরা উদ্যোক্তা যারা আমরা খুব গর্ব সহকারে বলি যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। সো ব্যাপারটা একমাত্র উদ্যোক্তা জীবনে সম্ভব এবং এটা খুব চমকপ্রদ একটা বিষয়। আর এটা তো আল্লাহ তাআলার একটা আশীর্বাদ যে আপনার উসিলায় আরেকজনের হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সো তৃষা আপু সেই মহৎ কাজটি করতে পারছেন। তার জন্য অনেক শুভকামনা।
আপু এইবারই হচ্ছে আমরা একটু একটু ব্যক্তিগত বিষয়ে চলে যাই। সেটা হচ্ছে আমরা ঘরে সবাই গুনগুন করে গান করি, কাজ করতে করতে আবৃত্তি করি, হয়তো বা কেউ কেউ নাচও করি। তো আপনি আসলে কোনটা করতে পছন্দ করেন? আসলে আপু আমি কোনটাতেই আমার ওরকম পারদর্শী না। ওই ঘরে গুনগুন গান, আবৃত্তি, বাচ্চাদের পড়াশোনার হুম 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 ক্ষেত্রে হুম। ওগুলো তো একটু একটু করা যায়, সেটা আলাদা। তো আমরা সেইখান থেকে আমরা ২ লাইন একটু শুনতে চাচ্ছি, যে গান বলেন, কবিতা বলেন, যেটা আপনি কমফোর্টেবল সেটা আমাদের ২ লাইন একটু শুনিয়ে দেন। আচ্ছা, আমি ২ লাইন গান শোনাচ্ছি। আমি জানি না গান তো আসলে ওইভাবে আমার মনেও পড়ছে না এই মুহূর্তে। তারপরেও আমি দেখি ২ লাইন একটু হুম হুম। আপনার রিকোয়েস্ট করা যায় কিনা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যে নোনা বালি তীরে ধরে বহু দূর হেঁটে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে নোনা বালি তীর ধরে বহু দূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাছ। আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে। আচ্ছা, চমৎকার, চমৎকার। আপু একটু নার্ভাস হয়ে গেছে, কিন্তু আসলে হয় না যে আমরা তো আসলে ক্যামেরার সামনে এরকম আসলে গান করি না। আমরা নিজের মনে গুনগুন করে উল্টাপাল্টা সুর দিয়ে, উল্টাপাল্টা কথা দিয়ে আমরা গান করি। যেটা আমি খুব করি। আমার হচ্ছে লিরিক মনে থাকে না, সুর মনে থাকে না। আমি আমার মতো করে চলতেই থাকে। ঠিক তেমনি আমরা আসলে এইভাবেই করি। তো এটা নিয়ে কেউ আসলে সমালোচনা করবেন না। কারণ এটা হচ্ছে জাস্ট একটা আনন্দের একটা অংশ। এখানে ভুল হতেই পারে, সুরের কম বেশ হতেই পারে। সো আমি অনুরোধ করব, এটা নিয়ে কখনো আপনারা জাজমেন্ট করবার চেষ্টা করবেন না প্লিজ। আচ্ছা আপু, আমরা একদম শেষের দিকে। আমি একটু ঝটপট কিছু উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা রান্না করতে গেলে আমাদের নখ অনেক সময় হলুদ হয়ে যায়, হলুদের কারণে বা যে কারণেই হোক। সেটা চট জলদি কেমন করে তোলা যাবে? আপু, আমি যেটা করি হুম হুম লেবু দিয়ে সে একদম তৎক্ষণাৎ আমার হাতে সবসময় আমি দেখা যায় যখন বাসায়ও রান্না করি হুম বা হুম কোনো হুম। কাজেও রান্না করি, সাথে সাথে লেবু দিয়ে নখগুলো ক্লিন করা, গরম পানি। চমৎকার, শুনে রাখুন। আচ্ছা আপু, অনেক সময় আলু কেটে রাখার পরে কালো হয়ে যায়, সেটা কি করলে কালো হবে আপু, না? ভিজিয়ে রাখতে হবে, একটু পানির মধ্যে ভিজিয়ে হুম হুম রাখলে হুম। দেখা যায় ওই কালো ভাবটা চলে যায়। ওয়াও! এটা আমার জানা ছিল না, জেনে নিলাম। কারণ আমি অনেক সময় দেখা গেছে যে ফ্রেঞ্চ ফ্রাইজ জন্য আলু কেটে রেখেছি, পরে দেখি কালো হয়ে যায়, ওটা আর আমার খেতে মন চায় না। সো এখন থেকে চিন্তা মানে জেনে ঠান্ডা রাখলাম। পানিতে, বরফ পানিতে ভিজিয়ে রাখলে সবচেয়ে বেটার। ওয়াও! এই যে আরেকটা, এই যে রন্ধন শিল্পীদের সঙ্গে থাকলে এই যে এটা হচ্ছে সুবিধা, যে কিছু কিছু জিনিস জানা যায়। সো আপনারা যারা জানতে চান কাগজ কলম নিয়ে রাখুন। আপু এবার আরেকটু বলেন যে অনেক সময় হচ্ছে আমরা ফ্রিজ থেকে খাবার বের করার পর ওটা হচ্ছে গলে যায়, মানে মানে পানিটা ছেড়ে দেয়। তো এটা বৃষ্টি খাবারের ক্ষেত্রে বেশি দেখা যায়। সো এইটার কোনো প্রসিডিউর কি আছে? আপু, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি ঢাকনাতে দিয়ে তো ঢাকবেনই, হুম কিন্তু হুম। গরম খাবারটা ওইভাবে মানে ফ্রিজে রাখবেন না। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে ফ্রিজে ওইভাবে গরম খাবারটা রেখে দিলে হুম ওইটা হুম হুম পরে হুম বের হুম। করলে ওইটা পানিটা পানি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর একটু ঠান্ডা করে মানে বক্সে করে ঢেকে রাখলে সবচেয়ে বেটার আরকি। দারুণ, দারুণ কিছু টিপস আমরা পেয়ে যাচ্ছি। লাস্ট টিপস আপনাদের খুব উপকারে লাগবে। সেটা হচ্ছে আপু, মাছ কাটার পর হাতে মাছের একটা গন্ধ থাকে। আমি সেটা যতবারই সাবান দিই না কেন থাকেই। সেটা দূর করার সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি তো আপু আসলে সাবান দিয়ে আমরা যতই ধুই এটা থাকবেই। এটা বারবারই ধুতে হবে। এটা একটু গরম পানি করে একটু হাত লেবু পানি দিয়ে বা একটু সাবান দিয়ে ভালোমতো করে দিলে চমৎকার, চমৎকার। আমরা অনেক উপকারী দরকারি টিপস গুলো জেনে নিলাম স্বর্ণা আপুর কাছ থেকে। আপুর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমানে স্বর্ণা ইসলাম তৃষা আপু যে অবস্থানে আছেন, আগামী ৫ বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আসলে আপু আমি ৫ বছর পরে অবশ্যই আমার পেজটা একটা ব্র্যান্ড হিসেবে আমি পরিচিতি হোক, এটা আমি চাই। আচ্ছা আচ্ছা। আর আমি একটা ভালো মানে মানে কি বলবো, একজন ভালো ওয়াইফ হতে চাই, ভালো মা হতে চাই, চমৎকার। ভালো উদ্যোক্তা হতে চাই। যেন সবাই আমাকে এক নামে চিনে, যে আমার পেজের নাম এবং আমি কে। আচ্ছা, চমৎকার বলেছেন। উনি সচরাচর আমি এই কথাটা কারো মুখে শুনিনি। আমি এই প্রথম, আমি এতগুলো শোতে এই প্রথম শুনেছি যে তিনি একজন ভালো মা হতে চান, একজন ভালো ওয়াইফ হতে চান। আমার মনে হয় যে আমরা উদ্যোক্তা ছাপিয়ে আমরা প্রথমে কিন্তু মানুষ, এবং সবার আগে আমাদের পরিবারকে সমর্থন করা উচিত, এবং প্রায়োরিটি আসলে আমাদের সংসারকে দেওয়া উচিত। এরপরেই কিন্তু আসলে আমাদের উদ্যোক্তা জীবন আসে। তবে কর্ম আসলে সবার উপরে, আমরা যতই বলি কর্ম আসলে সবার উপরে। তো আপু কিন্তু সঙ্গে সঙ্গে একজন
ভালো উদ্যোক্তাও হতে চেয়েছেন এবং সফল তিনি এখন তো সফলই, কিন্তু 5 বছর পর তিনি নিজেকে একটা ব্র্যান্ড দাঁড় করাতে চান তার নিজের নামে, তিনি যাতে সবাই এক নামে স্বর্ণা ইসলাম তৃষা বললেই চিনে। আমরা যেমন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিদ্দিকা কবির আপাকে এক নামে চিনে, আপু চাচ্ছেন ভবিষ্যতে তাকে এইভাবেই চিনতে। সো আমরা তার জন্য অনেক অনেক শুভকামনা রাখলাম, নিশ্চয়ই তার স্বপ্ন হবে সত্যি। আপু আমাদের অনুষ্ঠানে আপনাকে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে, সেই সাথে আমাদের দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে আসতে পেরেছি, আমি আসলে অনেক গর্বিত এখানে আসতে পারি। সেই সাথে আপুর মিষ্টি হাসিটা আমি আমার মনে অনেক লেগে থ্যাংক ইউ। শুধু দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের দেখলেন এবং শুনলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদের অবশ্যই ইনবক্স করে দিবেন এবং আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।